ভয়। আপনি যদি সত্যিই ভয় পেতে চান তাহলে এখানেই দাঁড়ান, গল্পটি স্কিপ না করে সম্পূর্ণ শুনে যান। আর হ্যাঁ, আপনি ভয় পেলেন কি পেলেন না কমেন্টে জানিয়ে যাবেন। ভয় না পাওয়ার চ্যালেঞ্জ দেওয়া রইল। চলুন শুরু করা যাক আজকের বিশেষ নিবেদন। অ্যাট মিডনাইট চ্যানেলের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ অ্যাট মিডনাইট। আজ তোমরা শুনবে লেখক এডগার অ্যালেন পোয়ের কলমে রক্তাক্ত মৃত্যু। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধারে রয়েছি আমি আসগার। শুনতে থাকো অ্যাট মিডনাইটের আজকের বিশেষ নিবেদন এডগার অ্যালেন পোয়ের কলম থেকে রক্তাক্ত মৃত্যু। সেই সময় সমস্ত দেশ জুড়ে রক্তাক্ত মৃত্যুর প্রতিধ্বনি। দেশটা যেন ধ্বংসের মুখের খাবারের মতো গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। এই রক্তাক্ত মৃত্যুটাও এক ধরনের ব্যাধি, যে ব্যাধির আক্রমণে সমস্ত জায়গা জুড়ে রক্তবন্যা বয়ে চলে। এই রোগের লক্ষণ হলো প্রথমে তীব্র একটা যন্ত্রণার অনুভূতি, তারপর মাথা ঘোরা, সবশেষে শরীরের প্রতিটি লোমকূপ থেকে অবিরত রক্ত ঝরা। সারা শরীরটাই রক্তের দাগে ভর্তি হয়ে ওঠে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো এই রোগের শিকার যাতে বাইরের কোনো সাহায্য কিংবা তার পরিচিতি মানুষদের কাছ থেকে কোনো রকম সহানুভূতি পেতে না পারে, তার জন্যে শিকারের মুখটা আঠালো ফিতে দিয়ে আঁটা থাকে। এই শিকার ধরা থেকে তাকে শেষ করতে সময় লাগে মাত্র আধ ঘন্টা। এই আধ ঘন্টার মধ্যেই সমস্ত ঘটনাটা নিখুঁতভাবে ঘটে যায়। এই রক্তাক্ত হত্যাকাণ্ডের ফলে রাজকুমার প্রসপেরোর রাজ্যের লোকসংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেল। রাজকুমার প্রসপেরো খুব সুখী আর ভীষণ আমোদে ছিলেন। তাছাড়া তিনি খুব সাহসী ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন। যখন দেখলেন তার রাজ্যের লোকসংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, তখন তিনি তার দরবারের হাজারখানেক যোদ্ধা আর অভিজাত মহিলাদের নিজের কাছে ডেকে পাঠালেন। তারপর তিনি নিজের তৈরি করা নির্জন দুর্গগুলোর মধ্যে কোনো একটাতে ওদের পাঠিয়ে দিলেন। ওদের যে দুর্গটায় পাঠানো হলো সেটা ছিল অদ্ভুত ধরনের দেখতে, যার থেকে রাজকুমারের নিজস্ব অভিজাত আর অদ্ভুত রুচির পরিচয় পাওয়া যায়। দুর্গটার চারিদিকে জুড়ে উঁচু আর শক্ত দেওয়াল ছিল, আর দেওয়ালটার চারদিকেই মাঝে মাঝে লোহার গেট ছিল। মানুষগুলোকে লোহার গেট দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর দরজার বল্টুগুলো গরম করে হাতুড়ি পিটে একেবারে বন্ধ করে দেওয়া হলো। এর ফলে দুর্গের মধ্যে কোনো রকম উত্তেজনাকর ঘটনা ঘটলে কারো পক্ষেই বাইরে আসার উপায় ছিল না। আবার তেমনই কেউ ইচ্ছা করলেই ভিতরে ঢুকতে পারত না। কিন্তু দুর্গের ভিতরে সব কিছুর ব্যবস্থা ছিল। বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছুরই সুব্যবস্থা ছিল। আনন্দ ফুর্তি করবার জন্যে সব রকম ব্যবস্থা এই দুর্গের ভিতরে করা হয়েছিল। আনন্দ দেওয়ার জন্য ব্যালে নর্তকী আর যন্ত্রসঙ্গীতের বাদকেরাও ছিল। এছাড়া সঙ্গ দেওয়ার জন্য একদল সুন্দরী রমণী ছিল, আর খাবার জন্যে ঢালাও মদের ব্যবস্থা ছিল। দুর্গের নিরাপত্তা ব্যবস্থাটাও ছিল খুব নিখুঁত, কোনো ভয় ছিল না। শুধু
এই দুর্গে একটাই জিনিস ছিল না, তা হচ্ছে রক্তাক্ত মৃত্যু। রক্তাক্ত মৃত্যুর কথা বলার আগে দুর্গটার বর্ণনা দিয়ে নিই। এই দুর্গটা ছিল 7টা ঘরওয়ালা একটা রাজকীয় অট্টালিকা। এই বিরাট ঘরগুলোর সবটা এক নজরে দেখা যায় না, কারণ ঘরগুলোর দরজাগুলো ছিল অদ্ভুত ধরনের। আসলে এই রকম অসম্পূর্ণ দেখানোটাই ছিল ঘরগুলোর বৈশিষ্ট্য। 20 কিংবা 30 গজ অন্তর একটা করে বাঁক ছিল, আর প্রতিটি বাঁকই দেখলে কেমন রহস্যময় মনে হতো। দেওয়ালের ডান বা দুদিকেই ঠিক মাঝখানে একটা করে লম্বাটে ধরনের ভুতুড়ে জানালা বসানো ছিল। ঘরের বাইরে ছিল টানা বারান্দা। প্রতিটি ঘরেই খোলামেলা বাতাস বয়ে যেত। প্রত্যেকটা জানালায় কাঁচ লাগানো ছিল, কিন্তু জানালার কাঁচের রঙগুলো ছিল অদ্ভুত ধরনের। প্রত্যেক ঘরের প্রতিটি সরঞ্জাম যে রঙের ছিল, সেই ঘরের জানালার কাঁচের রঙটা ওই ঘরের সাজ সরঞ্জামের রঙের মতো ছিল। যেমন পূর্ব দিকের প্রথম ঘরের প্রতিটি সাজ সরঞ্জাম নীল রঙের ছিল, তাই ওই ঘরের জানালার কাঁচের রঙটাও নীল রঙের ছিল। দ্বিতীয় ঘরটায় বেগুনি রঙের জিনিসপত্র সাজানো ছিল, তাই ঘরের জানালার কাঁচও বেগুনি রঙের ছিল। এইভাবে তৃতীয় ঘরের জানালার কাঁচের রং সবুজ, 4 নম্বর ঘরের জানালার কাঁচের রং কমলা, 5 নম্বর ঘরের জানালার কাঁচের রং সাদা, 6 নম্বর ঘরটার জানালার কাঁচের রং ছিল ধূসর, আর পশ্চিম দিকের 7 নম্বর ঘরটার প্রতিটি সাজ সরঞ্জাম ছিল কালো রঙের। এই ঘরের কড়িকাঠ থেকে মেঝে পর্যন্ত সব কিছুই কালো রঙের ছিল। এমনকি ঝুলে থাকা পর্দাগুলো আর মেঝেই বিছানো কার্পেটটাও কালো রঙের ছিল। কিন্তু এই 7 নম্বর ঘরের জানালার কাঁচের রঙটা ছিল আলাদা। কালো না হয়ে লাল রং ছিল। এই লাল রংটা দেখলেই মনে হতো তাজা আর ঘন রক্তের মতো। দুর্গের 7টা ঘরের মধ্যে কোনোটাতেই কিন্তু আলোর ব্যবস্থা ছিল না। এমনকি কড়িকাঠের ঝোলানো ঝাড়বাতি কিংবা প্রদীপ কোনো কিছুরই ব্যবস্থা ছিল না। শুধু মাঝখানে কিছু সোনার অলংকার ছাদ বেয়ে নেমে এসে এদিক ওদিক ঝুলানো ছিল, যার ফলে সব ঘরগুলোই আলোবিহীন ছিল। শুধু ঘরের বাইরে লম্বা বারান্দায় প্রতিটি জানালার ঠিক উল্টো দিকের বারান্দাতে একটা করে 3 পায়া টুল রাখা ছিল, আর এই টুলের উপর রাখা থাকতো জ্বলন্ত অঙ্গারের পাত্র। এই জ্বলন্ত অঙ্গার থেকে যে আলো বের হতো তা রঙিন জানালাগুলোর কাঁচ ভেদ করে ঘরের মধ্যে যখন পড়তো, তখন প্রতিটি ঘরই কেমন রহস্যময় হয়ে উঠত, যেন একটা ভৌতিক আবহাওয়া সৃষ্টি হতো। এই 7টা ঘরের মধ্যে সবচেয়ে ভৌতিক পরিবেশ সৃষ্টি হতো পশ্চিম দিকের 7 নম্বর ঘরটায়। অঙ্গারের আলো যখন ওই লাল ঘন রক্তের রঙের কাঁচের জানালা ভেদ করে ঘরের মধ্য দিয়ে কালো পর্দাগুলোই ও মেঝের কার্পেটের উপর পড়তো, তখন সমস্ত রকমের গা ছমছম করা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হতো। এই পরিবেশে যদি কেউ এই ঘরে ঢুকতো, তখন তার মুখটায় একটা নিষ্ঠুর ভয়ঙ্কর ভাব ফুটে উঠত, যার জন্যে এই ঘরটাকে দুর্গের সবাই এড়িয়ে চলত। খুব কম লোকই এই 7 নম্বর ঘরটায় ঢুকতে সাহস পেত। 7 নম্বর ঘরটার পশ্চিম দিকের দেওয়ালে আর একটা অদ্ভুত জিনিস রাখা ছিল।
তা হচ্ছে মস্ত বড় আবলুস কাঠের ঘড়ি। এই ঘড়ির পেন্ডুলামটা ছিল বিশ্রী, কেমন যেন একঘেয়ে বিশ্রীভাবে শব্দ করে দুলতে থাকতো। মিনিটের কাঁটাটা সব ঘর পাক খেয়ে যখন 1টা ঘন্টা পুরো হতো, তখনই ঘড়িটার পেতলের হৃৎপিণ্ড ফুঁড়ে একটা অদ্ভুত ধরনের শব্দ বেরিয়ে আসতো। শব্দটা ছিল পরিষ্কার, জোরালো ও গম্ভীর। এই শব্দের মধ্যে একটা জাদু ছিল। যখনই শব্দটা হতো, তখন যারা বাদ্যযন্ত্রগুলো বাজাতো তারা সেসব বাজনা থামিয়ে চুপটি করে শব্দ শুনত। নাচ গান তখন সব থেমে যেত। সমস্ত কিছুই কেমন এলোমেলো হয়ে যেত। সবই যেন এই শব্দ থেকে কিছু একটা বোঝার চেষ্টা করত, আর সবাই হতবুদ্ধি হয়ে পড়ত। শব্দটা যখন ধীরে ধীরে মিলিয়ে যেত, তখন আবার সবাই সহজ ও স্বাভাবিক হয়ে উঠত। একে অন্যের দিকে তাকাতো, হাসতো, গল্প করত। ওদের এই হাসি তাকানো দেখলেই মনে হতো সবটাই ওদের ভয়ের জন্য। তারপর ওরা নিজেদের মধ্যে আলোচনা করত, বলতো আবার যখন এই শব্দটা হবে তখন আর ওরা এমনি করে বোকার মতো চুপ করে থাকবে না। কিন্তু ওদের বলায় ছাড় হতো। সে 60 মিনিট অর্থাৎ 3600 সেকেন্ড পরে ঘড়িটা আবার এই অদ্ভুত সুরে বেজে উঠত। তখন ওদের আগের কথা মনে থাকতো না। আগের মতো সব কিছু থেমে যেত। মানুষগুলো সব বোকার মতো নিশ্চুপ হয়ে যেত। ওরা সবাই কিছু একটা বুঝতে চেষ্টা করত। প্রতি ঘন্টায় এই রকম অদ্ভুত শব্দ শুনে চুপ করে গেলেও ওদের আনন্দের অনুষ্ঠান ঠিকভাবেই চলত। তাতে কোনো রকম ত্রুটি ছিল না। এই 7 নম্বর ঘরের সমস্ত সাজসজ্জাগুলো রাজকুমার প্রসপেরোর রুচি অনুযায়ী ছিল। এতেই ওর অদ্ভুত ধরনের রুচির পরিচয় আমরা পাই। তাছাড়া তার পরিকল্পনা অনুযায়ী সমস্ত অনুষ্ঠানগুলো চলত। এই সমস্ত কিছু মিলিয়ে শুধু একটাই পরিবেশ সৃষ্টি হতো, যেটা হচ্ছে গতিময় ও ভৌতিক আবহাওয়ার। অবশ্য হারমানি দেখার পর থেকেই রাজকুমারের মাথায় এসব অদ্ভুত অদ্ভুত পরিকল্পনাগুলো এসেছে। তাছাড়া এখানকার মানুষগুলো সব কিছুই দেখলে মনে হয় কোনো কিছু সুস্থ নয়। সব কেমন এলোমেলো, অগোছালো, নির্জন, নিখুঁত নিরাপত্তা থাকায় দুর্গের মধ্যে সবাই খুবই আনন্দের মধ্যে দিন কাটাচ্ছিল। এইভাবে প্রায় 5-6 মাস কেটেও গেল। হঠাৎ 6 মাসের শেষ হবার আগেই সেই অভিশপ্ত ব্যাধির আক্রমণ শুরু হলো। ঘটনাটা যেদিন ঘটে সেদিন রাজকুমার প্রসপেরো তার 1000 খানেক মজুরদের সঙ্গে নাচ গানের আসরে আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল। ঘরগুলো সব যেন ভয়াবহ মনে হতে থাকে। মনে হলো ঘরের রঙগুলো যেন তারা চুষে নিচ্ছে। হঠাৎ আবলুস কাঠের সেই ঘড়িটার শব্দ বাজতে থাকে, যার ফলে সমস্ত বাদ্যযন্ত্রের বাজনা থেমে যায়। চারিদিকে নিস্তব্ধ নীরবতা নেমে আসে। সবাই যেন থমকে দাঁড়িয়ে পড়ে। শব্দটা থামতেই আবার বাদ্যযন্ত্রগুলো বেজে ওঠে। সবাই হাসি গল্পে মুখর হয়ে ওঠে। আনন্দ স্ফূর্তির বন্যা বয়ে চলে। 3 পায়া টুলে রাখা সেই জ্বলন্ত অঙ্গারের আলোগুলো রঙিন কাঁচের জানালাগুলো ভেদ করে এক এক ঘরে বিভিন্ন রঙের পরিবেশ সৃষ্টি করতে থাকে। সবগুলোর মধ্যে
7 নম্বর ঘরটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। উৎসবের রাত ক্রমশ বেড়ে চলে। লাল জানালার কাঁচ ফুঁড়ে রক্তের মতো লাল আলো 7 নম্বর ঘরটার কালো রঙের সাজ সরঞ্জামের উপর এসে পড়তে থাকে। আর ঠিক তখনই একটা মূর্তি 7 নম্বর ঘরে কালো কার্পেটে পা রাখে। তার দেহটা লাল আলো স্পষ্ট হয়ে ওঠে। ঠিক সেই সময় আবলুস কাঠের ঘড়িটা সুরেলা ছন্দে বেজে ওঠে। অন্য সব ঘরের লোকেরা সে শব্দ শুনতে পায়, শুধু 7 নম্বর ঘরটা ছাড়া বাকি ঘরগুলোতে লোকের ভিড়। ওদের এই উৎসব চলে ঠিক মাঝরাত পর্যন্ত। প্রতিদিনই প্রতি ঘন্টায় ঘড়ির শব্দে ওদের নাচ, গান, কথাবার্তা সব থেমে যায়। আজ আবার শব্দটা আরম্ভ হতেই রোজকার মতো সব থেমে গেল। মানুষগুলোর মধ্যে একটা বিহ্বলতা নেমে আসে। তারপর যখন ঘড়িটার শেষ শব্দটা খুব আস্তে আস্তে মিলিয়ে যায়, ঠিক তখনই ভিড়ের মধ্যে অনেকেই একজন মুখোশধারীর অস্তিত্ব টের পায়, যাকে এক মুহূর্ত আগেও দেখা যায়নি। সকলেই এই অদ্ভুত আকৃতির লোকটার উপস্থিতি নিয়ে চাপা স্বরে ফিসফিস করে আলোচনা করতে থাকে। সবার চোখে বিস্ময়, তীব্র আতঙ্ক, ভয়ে সবাই মরিয়া হয়ে ওঠে। অদৃশ্য মূর্তিটার আকৃতিটাও বীভৎস, বিরাট লম্বা, দৈত্যের মতো দেখতে। পা থেকে মাথা পর্যন্ত একটা রহস্যের শিহরণ। মুখে আটকানো মুখোশ, পোশাক পরিচ্ছদগুলো সব যেন ঘন লাল রক্তবর্ণ। দেখলেই দেহের রক্ত সব হিম হয়ে আসে। সেই সময় রাজকুমার প্রসপেরোর দৃষ্টিটা ওই ভুতুড়ে মূর্তিটার ওপর গিয়ে পড়ে। মূর্তিটাকে লক্ষ্য করে কর্কশ গলায় বলে ওঠেন, এত দূর স্পর্ধা! মূর্তিটা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে। রাজকুমার ওর সাহস থেকে ক্ষেপে ওঠেন, রক্তস্বরে বলেন, ওর স্পর্ধা তো কম নয়, আমাদের উপহাস করছে, অপমান করছে। একে তোমরা সবাই মিলে ধরো, ওর মুখোশটা খুলে দাও, তাহলে আমরা জানতে পারবো আগামীকাল ভোরে কাকে আমরা ফাঁসি কাটে ঝোলাবো। রাজকুমার প্রসপেরো পূর্ব দিকের নীল ঘরটায় দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন। আর এই ঘরের ঘটনার প্রথম সূত্রপাত ওর হাতের ইশারায় সমস্ত বাজনা থেমে গেল। রাজকুমার তখন নিজের দলের লোকজনদের নিয়ে একইভাবে ঘরটার মধ্যে দাঁড়িয়ে থাকেন। দলের লোকজনেরা মুখোশধারী দৈত্যের দিকে এগিয়ে যায় তাকে ধরবার জন্যে, কিন্তু মূর্তিটা সেদিকে কোনো রকম লক্ষ্য না করেই এগিয়ে যায় রাজকুমারের দিকে। একটা অজানা আতঙ্কে সবাই থেমে যায়। কারো সাহসে কুলোয় না মূর্তিটাকে জাপটে ধরতে। এতক্ষণে মূর্তিটা রাজকুমার প্রসপেরোর সবচাইতে কাছের লোহাটার সামনে গিয়ে দাঁড়ায়। ওদের মধ্যে দূরত্ব মাত্র গজ খানেকের মতো। এবার মূর্তিটা ঘরের মাঝখানটা পার হয়ে একেবারে শেষ প্রান্তে দেয়ালের কাছে গিয়ে দাঁড়ায়। তারপর ভয়ঙ্কর মূর্তিটা নিজের যাবার রাস্তা করে নেয়। ওর প্রতিটি পদক্ষেপ যেন মাপা আর জোরালো। প্রথমে মূর্তিটা নীল রঙের ঘর থেকে ছুটে যায় বেগুনি রঙের ঘরে, সেখান থেকে যায় সবুজ রঙের ঘরে, তারপর কমলা রঙের ঘরে ঢোকে। এখানে মূর্তিটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। রাজকুমার প্রসপেরোর মধ্যে ক্রোধ আর ভয় দুটো মিলে কাজ করতে থাকে।
মনে মনে ভীষণ ক্ষেপে ওঠেন। তার সঙ্গে একটা ভয় মিশ্রিত লজ্জা আর অপমানে রাজকুমার প্রসপেরও মরিয়া হয়ে ওঠেন। তিনি মূর্তিটার পিছন পিছন ধাওয়া করে চলেন, কিন্তু ওর সঙ্গীরা কেউই তাকে অনুসরণ করে না। রাজকুমার প্রসপেরও মূর্তিটার পেছন পেছন একের পর এক ঘরে ঢোকেন, হাতে তার ঝকঝকে একটা ছুরি, যার তীক্ষ্ণ ফলাটা চকচক করে ওঠে প্রতিহিংসা, অপমান ও ক্রোধে। সবশেষে রাজকুমার প্রসপেরও আর দৈত্যটা 7 নম্বর ঘরে এসে মুখোমুখি দাঁড়ায়। রক্তের মতো লাল আলো ঘরের মধ্যে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। খানিক বাদে ঘরের মধ্যে থেকে একটা তীক্ষ্ণ আর্তনাদ সব জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে, আর রাজকুমারের তীক্ষ্ণ ফলাওয়ালা ছুরিটা কালো কার্পেটের উপর গিয়ে ছিটকে পড়ে। তারপর রক্তাক্ত দেহে রাজকুমার প্রসপেরোর মৃতদেহটা কালো কার্পেটের উপর আছড়ে পড়ে। তারপরের ঘটনাগুলো খুবই দ্রুত ঘটে যায়। সবাই তখন আতঙ্কে, ভয়ে বিহ্বল হয়ে পড়ে। কারো কোনো কিছু করবার ক্ষমতা থাকে না। হঠাৎ রাজকুমারের তীক্ষ্ণ চিৎকার ওদের সবাইকে বাস্তবে ফিরিয়ে আনে। এবার সবাই মরিয়া হয়ে মনের সাহস জোগাড় করে ছুটে যায় লাল রঙের ঘরটার দিকে। হুড়মুড় করে ঘরে সবাই ঢুকে পড়ে, আর তার সাথে সবাই দেখতে পায় সেই ভয়ঙ্কর দৃশ্যটা, যা দেখে ওরা আতঙ্কে শিউরে ওঠে। মুখের ভাষা সব বন্ধ হয়ে যায়। সবাই আতঙ্কিত চোখে তাকিয়ে দেখে সামনে সেই আবলুস কাঠের ঘড়িটার ঠিক পিছনে লম্বা, বিকট আর ভয়ঙ্কর দৈত্যটা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হবে একটা পাথরের খোদাই করা মূর্তি নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। কবর থেকে উঠে আসা মুখোশধারী মূর্তিটার দিকে তাকিয়ে মৃত্যুর ভয়ে সবাই শ্বাসবন্ধ হয়ে এলো। এই মুহূর্তে প্রত্যেকেই রক্তাক্ত মৃত্যুর উপস্থিতি টের পায়। সবাই বুঝতে পারে এই মূর্তিটা হচ্ছে একটা পিশাচ, মানুষের রক্তেই যার খিদে মেটে। মাঝরাতে যে সকলের অলক্ষ্যে চোরের মতো এই দুর্গে ঢুকে পড়েছে, তারপর থেকে চলে একের পর এক রক্তাক্ত হত্যালীলা। আর তার সাথে 7 নম্বর ঘরটায় রক্তের স্রোত বয়ে চলে। দুর্গের সবাই মৃত্যু ভয়ে দিশেহারা হয়ে ওঠে। এই ভয়ঙ্কর রক্তাক্ত মৃত্যুর থেকে বাঁচবার জন্য সবাই মরিয়া হয়ে ওঠে, কিন্তু পালাবার কোনো পথই নেই ওদের। এইভাবে একের পর এক মানুষের সংখ্যা কমতে থাকে। তার সাথে দুর্গটা জনশূন্য হয়ে পড়ে। আবলুস কাঠের অদ্ভুত ঘড়িটা স্তব্ধ হয়ে যায়। বাইরের বারান্দায় রাখা জ্বলন্ত অঙ্গারগুলো নিভে যায়। লোকজনহীন সমস্ত দুর্গটা জুড়ে একটা রহস্যময় গভীর অন্ধকার নেমে আসে। শুধু দুর্গটায় বেঁচে থাকে একরাশ অন্ধকার আর মৃত্যু। রক্তাক্ত মৃত্যু তার আধিপত্য বিস্তার করে বেঁচে থাকে এই রহস্যময় দুর্গটার মধ্যে, আর তার অভিশপ্ত বিস্তার ঘটে। ধন্যবাদ বন্ধুরা, গল্পটি সম্পূর্ণ শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন, যাতে এই গল্পের একটাও গল্প মিস না হয়। সবথেকে প্রথমে যাতে এই চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশান আপনি পেয়ে যান। কমেন্টে জানিয়ে যাবেন আপনি কোথা থেকে গল্পটি শুনছেন। আজকের গল্প এখানেই শেষ করলাম। গুড নাইট।